পরিচ্ছেদ ৫ সমন বা নোটিশ জারি। যখন আর্জি গৃহীত হয় বা যখন দেখা যায় যে মামলাটি সংশ্লিষ্ট আদালতের বিচারের এখতিয়ার রয়েছে এবং আর্জি বাতিলযোগ্য নয়, তখন আদালত কর্তৃক নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে বর্ণনা দাখিলের জন্য বিবাদীগণের ওপর সমন জারির আদেশ দেওয়া হয়। সঠিক এবং কার্যকরভাবে সমন জারির বিষয়টি খুব জটিল, কিন্তু সঠিক ও কার্যকর সমন জারির ওপর যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মামলাটির নিষ্পত্তি নির্ভর করে। দুঃখের বিষয়, এ পর্যায় থেকেই মামলা বিলম্বিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়। নেজারতের মাধ্যমে সমন বা নোটিশ ইত্যাদি জারি করা হয়। আর্জি দাখিলের সময় সমন জারির প্রসেস ফি সহ সমনের খসড়া দাখিল করা হয়। আদালত কর্তৃক সমন জারির আদেশ হওয়ার পরে বেঞ্চ সহকারী কর্তৃক ওই সব খসড়া পরীক্ষা করে যদি কোনো ত্রুটি থাকে তবে ওই সব ত্রুটি সংশোধন করে পুনরায় দাখিলের জন্য খসড়াগুলো ফেরত দেওয়া হয়। পক্ষগণের নাম ঠিকানা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিনা, আর্জির অনুলিপি সংযুক্ত করা হয়েছে কিনা এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। কোনো ত্রুটি না থাকলে জারির আদেশ প্রদানের দিনই ওইগুলো জারি অন্তে ফেরত দেওয়ার উল্লেখ করে নেজারতে পাঠাতে হবে। তবে যদি বিকালে আদেশ হয় তাহলে পরদিন সকালে অবশ্যই পাঠাতে হবে। অনেক সময় দেখা গেছে যে বেঞ্চ সহকারী পাঠাতে দেরি করে। সংশ্লিষ্ট বিচারক মাঝে মাঝে সময় মতো বেঞ্চ হতে নেজারতে সমনগুলি পাঠানো হচ্ছে কিনা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন এবং নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে পারেন। ক. নির্ধারিত তারিখে বা একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে জারি অন্তে সমনগুলো ফেরত দেওয়া হয়েছে কিনা। খ. রিটার্নে বর্ণিত ঘোষণা অনুযায়ী জারি সঠিক এবং আইনসঙ্গতভাবে করা হয়েছে কিনা এবং গ. জারিকারক কর্তৃক অর্ডার 5 এবং CRO ভলিউম 1 এর 3য় অনুচ্ছেদের জারি সংশ্লিষ্ট বিধিসমূহ অনুযায়ী জারির কাজ সম্পন্ন করা হয়েছে কিনা ইত্যাদি। দ্রষ্টব্য: সমন নোটিশ জারির জন্য CRO ভলিউম 2A ফর্ম নম্বর 5 ফর্ম নম্বর 1 অফ অ্যাপেন্ডিক্স B অফ শিডিউল 1 টু দ্য কোড নির্ধারণ করা আছে। রিটার্নের জন্য CRO ভলিউম 2 এর ফর্ম P1A নির্ধারিত আছে। বিচারক এ দুটি ফর্ম নিজেও পরীক্ষা করে দেখতে পারেন যে ওইগুলো সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। সমন জারির ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়ে থাকলে বিচারক নিজে বা তার দ্বারা নিয়োগকৃত কর্মকর্তা উহাতে দস্তখত করবেন এবং তারপর তার উপর সকল আদালতের সিল প্রদান করে উহা জরির জন্য পাঠাতে হবে। জারির ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট মামলায় প্রদত্ত সকল আদেশ অকার্যকর হয়ে যাবে। আইনসঙ্গত বা বিধিসঙ্গতভাবে সমন জারির হয়েছে কি না তা দেখার প্রাথমিক দায়িত্ব নাজিরের, কিন্তু নাজিরের রিপোর্টের উপর ভিত্তি করে জারি সঠিকভাবে হয়েছে তা সবসময় বিশ্বাস করা ঠিক হবে না। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য উপরে উল্লেখিত বিষয়গুলোর উপর লক্ষ্য রাখাও প্রয়োজন। একটি মামলার রিটার্নে উল্লেখ করা হয় যে বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ওপর তার দস্তখত এবং অফিসের সিল গ্রহণ করার মাধ্যমে সমন জারি করা হয়। দস্তখত ও সিল অস্পষ্ট ছিল। পরবর্তীকালে বিবাদী সমন প্রাপ্তির বিষয় অস্বীকার করলে বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগের সিদ্ধান্ত নিম্নে উল্লেখ করা হলো: জারি আইনসঙ্গত হয়নি কারণ জারিকারক সঠিকভাবে অর্ডার 5 এর বিধি 16-18 অনুসরণ করেনি। জারির সঠিক সময় যে সকল সাক্ষীদের উপস্থিতিতে জারি করা হয়েছে তাদের নাম ও ঠিকানা, শনাক্তকারীর নাম ঠিকানা ইত্যাদি বিষয় উল্লেখ না করায় জারি সঠিক হয়নি। জারির বিভিন্ন পন্থা: ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে জারির পন্থা বা মোডস বিভিন্ন হতে পারে, যেমন ক. ব্যক্তিগত জারি, খ. এজেন্ট বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির ওপর জারি, গ. সমনের অনুলিপি বিবাদীর বাড়ির প্রধান দরজায় অথবা সকলের দৃষ্টিগোচর হয় এমন প্রকাশ্য স্থানে কোনো কিছুর সঙ্গে টানিয়ে জারি, এবং ঘ. রেজিস্ট্রি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জারি। ক. ব্যক্তিগত জারি: এরূপ জারি তিনভাবে হতে পারে: 1. সরাসরি বিবাদীর ওপর জারি, 2. তাকে না পাওয়া গেলে ক্ষমতাপ্রাপ্ত এজেন্টের ওপর জারি, 3.
বিবাদীর সঙ্গে একই বাড়িতে বসবাসকারী কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জারি। বিবাদীকে না পাওয়া গেলে সেক্ষেত্রে উপরের বর্ণিত ব্যক্তিগণের ওপর জারি করা যাবে। অর্ডার 5 এর 12 থেকে 15 বিধিতে ব্যক্তিগত জারি বলতে কী বোঝায় তার উল্লেখ আছে এবং এরূপ জারির ক্ষেত্রে 16 থেকে 18 বিধিসমূহ অনুসরণ করতে হবে। যদি এজেন্টের ওপর জারি করা হয় তবে ওই ব্যক্তি অর্ডার 3 এর বিধি 2 অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কিনা তা জারিকারককে দেখাতে হবে। যদি কোনো এজেন্ট না থাকে তবে বিবাদীর সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ওপরও জারি করা যাবে। যদি জারির সময় বিবাদীকে না পাওয়া যায় এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, শুধুমাত্র সেক্ষেত্রে বিবাদীর বাড়িতে বসবাসকারী প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ওপর জারি করা যাবে। জারি করার পর প্রাপক বা তার এজেন্টের দস্তখত জারির রিটার্নে দিতে হবে। রিটার্নে জারি করার সময় কিভাবে জারি করা হয়েছে এবং প্রাপকের কোনো শনাক্তকারী থাকলে তার দস্তখত ও নাম ঠিকানা রিটার্নে উল্লেখ করতে হবে। এক কথায় অর্ডার 5 এর বিধি 16 ও 18 অনুসরণ করতে হবে। না করলে জারি সঠিক বলে গণ্য হবে না। যদি এজেন্টের ওপর সমন জারি করা হয় তবে তার সমন গ্রহণ করার অথরিটি আছে কিনা তা উল্লেখ করতে হবে। উক্তরূপ অথরিটি লিখিত হতে হবে। এটি একটি ক্ষেত্রে একজন মহিলা বিবাদিনীর সমন তার স্বামীর উপর জারি করা হয়, কিন্তু সমন গ্রহণ করার কোনো লিখিত অথরিটি তার স্বামীর ছিল মর্মে রিটার্নে উল্লেখ করা হয়নি। জারি সঠিক হয়নি মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। যদি এজেন্ট না থাকে তবে প্রাপকের সঙ্গে বসবাসকারী বাড়ির সদস্য এমন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জারি করা যাবে। এক্ষেত্রে অর্ডার 5 এর বিধি 15 এর সংশোধিত বিধান প্রযোজ্য হবে। এটি কলিকাতা হাইকোর্ট কর্তৃক 1928 সনে সংশোধন করা হয়েছিল। উক্ত সংশোধন বাংলাদেশি আইনের অংশ বলে গণ্য হবে। খ অর্ডার 5 এর বিধি 17 অনুযায়ী বাড়ির প্রধান দরজায় বা দৃষ্টিগোচর হয় বাড়ির এমন স্থানে কোনো কিছুর সঙ্গে টানিয়ে সমন জারি করা যাবে যদি বিবাদী উপস্থিত থেকেও সমন গ্রহণ করতে অস্বীকার করে, বিবাদী বা তার এজেন্ট জারি রিটার্নে দস্তখত দিতে অস্বীকার করে, যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্ট না থাকে কিংবা জারি করা যায় এমন কোনো ব্যক্তিকে না পাওয়া যায় এবং বিবাদী যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে, কিন্তু এরূপ ক্ষেত্রে জারিকারককে এসব অবস্থাগুলির সত্যতা সম্পর্কে একটি ঘোষণা দিতে হবে। প্রয়োজনে শপথনামা করতে হবে। যদি ওইরূপ ঘোষণা দেয়া হয় তখন জারি সঠিক হয়েছে বলে গণ্য করা হবে। 17 বিধিতে বর্ণিত অবস্থা ব্যতীত ওই বিধি মোতাবেক দরজায় বা দৃষ্টিগোচর স্থানে কোনো কিছুর সঙ্গে টানিয়ে জারি করা সঠিক জারি গণ্য হবে না। বিধি 17 1928 সনে কলিকাতা হাইকোর্ট কর্তৃক আংশিক সংশোধিত। একজন পর্দানসীন মহিলা ঘরের ভেতর ছিল। জারিকারক সমন জারির কথা বলার পরে তিনি ঘরের বাহিরে আসেননি। সমন গ্রহণ করার জন্য অন্য কোনো উপযুক্ত ব্যক্তি না থাকায় জারিকারক সাক্ষীদের সামনে সমনটি পড়ে শোনান এবং তারপর দরজায় সমনের অনুলিপি সেঁটে দেন। এরূপ জারি সঠিক হয়নি, কারণ সমন গ্রহণের জন্য মহিলাকে বলা হয়নি বা মহিলা সমন গ্রহণ করতে অস্বীকার করেননি। সমন জারি করার সময় জারিকারক জানাতে পারবেন যে বিবাদী ব্যবসার কারণে অন্য কোথাও গিয়েছেন। তখন জারিকারক বিবাদীর ভাইয়ের ওপর সমনটি জারি করেন। জারিকারক কর্তৃক রিটার্নে উক্ত ভাই বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট ছিল কিনা তা উল্লেখ করা হয়নি। রিটার্নে বিবাদীর যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ফিরে আসার সম্ভাবনা নেই এ কথা উল্লেখ করা হয়নি। এ জারিটিও সঠিক হয়নি। কোনো কিছুর সঙ্গে টানিয়ে জারির ক্ষেত্রে অর্ডার 5 এর 17 নং বিধি অনুসরণ করতে হবে। উক্ত বিধিটি কলিকাতা হাইকোর্ট কর্তৃক 1928 সনে আংশিক সংশোধিত হয়েছে। গ রেজিস্ট্রি ডাকযোগে জারির বিধানটি 1980 সনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য পন্থায় সুষ্ঠুভাবে জারির বিষয়ে নানারূপ সংশয় দেখা দেয় এবং জারির বিষয়টি আরও নিশ্চিত করার জন্য রেজিস্ট্রি ডাকযোগে জারির বিধানটি করা হয়েছে। বলা হয়েছে যে অন্যান্য পন্থায় জারির অতিরিক্ত উক্ত রূপে জারি করতে হবে। প্রাপ্তি রসিদ সহ প্রাপকের নাম ঠিকানা ইত্যাদি সঠিকভাবে উল্লেখ করে বিবাদী পক্ষের ঠিকানায় পাঠাতে হবে। যদি আদালত কর্তৃক প্রয়োজনীয় নয় মর্মে বিবেচনা করা হয় তবে ওইরূপ জারির প্রয়োজন হবে না।
যদি প্রাপকের নাম ঠিকানা সঠিকভাবে লেখা হয় তাহলে প্রাপক বা তার এজেন্ট যদি ডাকটি গ্রহণ করতে অস্বীকার করে এবং সে মর্মে যদি অস্বীকৃতিটির বিষয়টি ডাকপিয়ন খামের উপরে লিখে দেয় তাহলে বিধি 19B সাবসেকশন 2 অনুযায়ী সঠিকভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। তবে বর্তমানে যে অবস্থা চলছে তাতে ডাকপিয়নের ঐরূপ ঘোষণা গ্রহণ করার বিষয়ে আদালতের যদি কোনো সন্দেহ সৃষ্টি হয় তখন আদালত ওই পিয়নকে সাক্ষী হিসেবে উপস্থিত দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। আদালতকে 19 বিধিতে এরূপ সিদ্ধান্ত বা ক্ষমতা দেয়া হয়েছে। এরূপ ক্ষেত্রে ডাকপিয়নকে জারিকারক হিসেবে গণ্য করা যাবে। আপিল বিভাগের সিদ্ধান্ত হলো যে জারিকারকের জারি সম্পর্কিত ঘোষণা থাকা সত্ত্বেও জারি সঠিক হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য জারিকারককে বিধি 19 অনুযায়ী আদালত পরীক্ষা বা এক্সামাইন করতে পারবে। 40 DLR HCD 147 এবং 41 DLR HCD 84 দুটি সিদ্ধান্ত বলা হয়েছে এরূপ পরীক্ষা করা ম্যান্ডেটরি। বিশেষ করে যখন সমন টানিয়ে জারি করা হয় তখন জারিকারককে অবশ্যই পরীক্ষা করতে হবে। বিধি 19B সাবসেকশন 2-তে ইহা উল্লেখ করা হয়েছে যে প্রাপ্তি স্বীকার রসিদ 30 দিনের মধ্যে যদি ফেরত না আসে তাহলেও জারি সঠিক হয়েছে বলে গণ্য হবে। যদি আদালতের সন্দেহ হয় যে অসৎ উদ্দেশ্যে 30 দিনের মধ্যে ইচ্ছাকৃতভাবে রসিদ আদালতে দাখিল করা হয়নি সেক্ষেত্রে আদালত ডাকপিয়নকে তলব করে পরীক্ষা করতে পারবে। ঘ বিকল্প পন্থায় জারির বিধানটি বিধি 20-এ রয়েছে। উক্ত বিধি অনুযায়ী বিকল্প পন্থায় জারি করা যাবে যখন আদালতের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে বিবাদী ইচ্ছাকৃতভাবে জারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিংবা কোনো কারণে অন্য কোনো পন্থায় জারি সম্ভব না, তখনই আদালত কর্তৃক বিকল্প জারির আদেশ দেওয়া যাবে। এরূপ জারি করার জন্য যে আদেশ দেওয়া হবে সেখানে কী কারণ উক্তরূপে বিশ্বাস সৃষ্টি হয়েছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজন বোধে পূর্বে কেন অন্যান্য পন্থায় জারি করা সম্ভব হয়নি তা জানার জন্য জারিকারককে পরীক্ষা করা যেতে পারে। তারপর যদি দেখা যায় যে এ বিধিতে উল্লিখিত বিকল্প পন্থায় জারির প্রয়োজন হয়ে পড়েছে তখন বিকল্প জারির আদেশ দেওয়া যাবে এবং তখন বিধি 20 অনুযায়ী জারি করতে হবে। বিকল্প জারির জন্য আদেশ দেওয়ার পূর্বে দেখতে হবে জারির স্বাভাবিক যেসব পন্থা রয়েছে সেভাবে জারি করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিনা। যদি হয়ে থাকে শুধুমাত্র তাহলে বিকল্প পন্থায় জারির আদেশ দেওয়া যাবে। বিকল্প পন্থায় জারির বিষয়টি 68 DLR 337 পৃষ্ঠায় প্রকাশিত সিদ্ধান্তে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। 2012 সনের 36 নম্বর আইনে জারি সংক্রান্ত কয়েকটি বিধি সংশোধন এবং সংযোজন করা হয়েছে। এসব বিধি অনুযায়ী ইমেল, ফ্যাক্স বার্তা, পত্রিকায় বিজ্ঞপ্তি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জারির বিধান রাখা হয়েছে। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে জেলা জজ এরূপ সার্ভিস প্রদানকারীকে একটি তালিকা তৈরি করবেন এবং ওই তালিকা হতে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যাবে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের ক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে বা যেখানে ব্যবসা ইত্যাদি পরিচালনা করে সেখান হতে প্রকাশিত দৈনিক পত্রিকায় তা প্রচার করতে হবে। অন্যান্য ব্যক্তিগণের উপর জারির বিধান 24 থেকে 30 বিধিতে উল্লেখ করা হয়েছে, যেমন জেলখানায় বন্দী, বাংলাদেশের বাইরে বসবাসকারী, সরকারি কর্মচারী, রেলওয়ের কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্য। এসব ব্যক্তিদের ক্ষেত্রে কিভাবে কার ওপর জারি করা হবে তা এসব বিধিতে উল্লেখ করা হয়েছে। প্রাপক যদি জেলখানায় থাকে তাহলে রেজিস্ট্রি ডাকযোগে কিংবা জেলারের মাধ্যমে বিদেশে বসবাসকারীর ওপর রেজিস্ট্রি ডাকযোগে, সরকারি কর্মকর্তা বা রেলওয়ে কর্মকর্তাদের ক্ষেত্রে তাদের অফিস প্রদানের মাধ্যমে, সশস্ত্র বাহিনী সদস্যের ক্ষেত্রে কমান্ডিং অফিসারের মাধ্যমে সমন জারি করতে হবে। সমন জারি বিভিন্ন বিধিতে যেভাবে বা পন্থায় জারি করার বিধান দেওয়া হয়েছে সেভাবে জারি হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রাথমিক দায়িত্ব যদিও নাজিরের, কিন্তু শুধুমাত্র নাজির বা জারিকারকের রিপোর্টের উপর ভিত্তি করলে চলবে না। বিচারক নিজেই দেখতে পারে সুষ্ঠুভাবে জারির বিষয়টি প্রমাণিত হয়েছে কিনা। প্রাপককে না পাওয়া গেলে বা সে সমন গ্রহণ করতে অস্বীকার করলে কী পন্থা অবলম্বন করতে হবে তা সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ আছে। প্রত্যেক বিধিতেই উল্লেখ করা হয়েছে 2 জন সাক্ষীর উপস্থিতিতে জারি করতে হবে এবং ওই সাক্ষীদের দস্তখত গ্রহণ করতে হবে।
ইদানিং দেখা গেছে যে উপস্থিত সাক্ষীগণ দস্তখত দিতে রাজি হন না, কাজে বিধি মোতাবেক জারি করা খুবই কঠিন হয়ে পড়েছে। যেহেতু বর্তমানে প্রায় সবারই জাতীয় পরিচয়পত্র আছে, সেহেতু রিটার্নে জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে জারি দেখানো যেতে পারে, কিন্তু পরিচয়পত্র দেখাতে যদি অস্বীকার করে তাহলে জটিলতা থেকেই যাবে। জারি সঠিক হয়েছে কিনা তা নির্ধারণের জন্য অনেক ক্ষেত্রে জারিকারককে সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন। জারি সঠিকভাবে হয়েছে কিনা তা অর্ডার 5-এর বিধি 17 এবং সিআরও ভলিউম 1-এর বিধি 70-1-এ আলোচনা করা হয়েছে। উচ্চতর আদালতের বিভিন্ন সিদ্ধান্ত হতে দেখা যায় যে জারি সঠিক হয়েছে কিনা তা নির্ণয় করার জন্য সংশ্লিষ্ট জারিকারককে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষার উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে।